সদ্য একটা বিধানসভা নির্বাচন, ঐতিহাসিক নির্বাচন পেরোলো পশ্চিমবঙ্গ। আর পশ্চিমবঙ্গের সেই বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের হার এবং ঐতিহাসিকভাবে প্রথমবার বাংলায় ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গেই মেল্টডাউন শুরু হয়েছে। মেল্টডাউন শুধু যে এপার বাংলায় হচ্ছে তা নয়, সেই মেল্টডাউন হচ্ছে ওপার বাংলায়, এমনকি পাকিস্তানে, এমনকি 7 সমুদ্র 13 নদীর পারেও। কেন এই মেল্টডাউন? তাহলে কি পশ্চিমবঙ্গের এবারের নির্বাচনের ফলাফল গোটা দক্ষিণ পূর্ব এশিয়ার ভূ রাজনীতি পাল্টে দিল? আজকে এই সব কিছু নিয়ে আলোচনা করব, আর আপনারা দেখছেন খবরের ডান দিক। আপনাদের সঙ্গে আমি প্রদীপ্ত। খুব বড় একটা রাজনৈতিক পালাবদল এই মুহূর্তে পশ্চিমবঙ্গ পেরোচ্ছে। কেন এই কথা বলছি? খুব গুরুত্বপূর্ণ কারণে। পশ্চিমবঙ্গ শুধু নয়, ভারতবর্ষের যে কোনো রাজ্যে ভারতের সংসদীয় গণতন্ত্রের চেহারাটাই আসলে এমন যে নির্বাচন আসে যায়। আমরা সচরাচর দেখেছি যে ভারতের মতো কোনো এই মাপের অর্থনীতির ক্ষেত্রে যখন নির্বাচন আসে তখন আশেপাশের দেশগুলো, এমনকি পৃথিবীর মহাশক্তিধর দেশগুলো সেই নির্বাচনের দিকে তাকিয়ে থাকে কি ফলাফল হচ্ছে। কিন্তু ভারতবর্ষের সংসদীয় গণতন্ত্রের কাঠামোটাই এমন যে নির্বাচন আসে যায় প্রত্যেক বছর। অর্থাৎ কোনো বছর লোকসভা নির্বাচন হচ্ছে, তারপরে কোনো বছর হয়তো বিধানসভা নির্বাচন হচ্ছে একাধিক। ঠিক যেমন গত বছর হয়েছে, এই বছর আমরা একই সঙ্গে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন দেখলাম, অসমে নির্বাচন হয়েছে, তার পাশাপাশি তামিলনাড়ুতে হয়েছে, কেরালায় হয়েছে, আগামী বছর উত্তরপ্রদেশে হবে। তাহলে কি এমন হলো যে ভারতবর্ষের একটা রাজ্য, পশ্চিমবঙ্গ অঙ্গরাজ্য, সেখানকার একটা নির্বাচন নিয়ে আন্তর্জাতিক মিডিয়া থেকে এই দক্ষিণ পূর্ব এশিয়ায় আমাদের বিভিন্ন দিকে ছড়িয়ে থাকা প্রতিবেশীরা, তাদের এত আগ্রহ, এত কৌতূহল ছিল, এবং তাদের মধ্যে এই নির্বাচনের ফলাফলের পর এত পরিমাণে মেল্টডাউন শুরু হলো? এই প্রশ্নের উত্তর পেতে গেলে আমাদের কিন্তু বেশ খানিকটা পিছিয়ে যেতে হবে। আমরা জানি যে এমন একটা পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে এবারের নির্বাচনটা হলো যখন পৃথিবীর এক প্রান্তে রীতিমতো যুদ্ধকালীন পরিস্থিতি চলছে, তার আগে এবং পরে। কিন্তু তা সত্ত্বেও অনেক বিতর্ক, অনেক কিছুকে সঙ্গী করে এই নির্বাচন, এই বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গে শেষ পর্যন্ত হলো। এসআইআরের মতো একটা বিষয় হলো যেটা আগে কখনো পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন দেখেনি। প্রায় 91 লক্ষ মানুষের ভোটারের নাম, সেটা নিয়ে আলোচনা হলো। বিভিন্ন পক্ষ তারা তাদের মতো করে ন্যারেটিভ সাজালেন। প্রথমে বেশ কিছু নাম ডেড, ডুপ্লিকেট, শিফটেড, সেই সমস্ত কারণে বাদ পড়লো, অর্থাৎ ভোটার তালিকায় একটা ডেফিনেটলি শুদ্ধিকরণ হলো। তারপর আমরা শুনলাম লজিক্যাল ডিসক্রিপেন্সির মতো একটা শব্দবন্ধ, যেটা নিয়ে অবশ্যই যারা বিজেপি সরকারের সমালোচনা করেন সেই ইকোসিস্টেম, তাদের প্রবল আপত্তি ছিল। পশ্চিমবঙ্গের পুরনো শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস, তাদেরও প্রবল আপত্তি ছিল। কিন্তু সব কিছুর পরেও এসআইআর প্রক্রিয়া শেষ হলো, এবং সেই এসআইআর প্রক্রিয়ার পরে যে ভোটার লিস্ট আমরা হাতে পেলাম, 27 লক্ষ মানুষকে বাদ দিয়ে যারা এখনও বিচারাধীন তালিকায় রয়ে গেলেন, তারপরেও একটা বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গে হলো। পশ্চিমবঙ্গ নির্বাচনে কি ফলাফল হয়েছে সেটা আমরা সবাই জানি, সেটা নিয়ে আজকে আলোচনা আমরা করতে আসিনি। কিন্তু এই আলোচনার মূল যে উপজীব্যটা, যেটা মূল আলোচ্য, সেটা হচ্ছে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি, সেটা কিভাবে এই নির্বাচনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে। ঠিক 2 বছর আগে, অর্থাৎ আমরা 2026-এ দাঁড়িয়েছি, 2024-এ আমরা দেখেছিলাম আমাদের পাশের দেশ, আমাদের পড়শি দেশ বাংলাদেশে এক বিশাল পালাবদল। সেই রেশ কাটতে না কাটতেই পরবর্তী 2 বছর আমরা বিভিন্ন ঘটনাবলী দেখেছি ভারতবর্ষের ম্যাপের আশেপাশে এবং অবশ্যই পশ্চিমবঙ্গের ম্যাপের আশেপাশে। আমরা যারা পশ্চিমবঙ্গে থাকি এবং কিছু কারণে যেহেতু কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে একসময় সাংবাদিকতা থেকে, মেনস্ট্রিম সাংবাদিকতা থেকে সরে আসার পরেও কন্টেন্ট ক্রিয়েশনের কারণে প্রায় সারা বছর সারা ভারতবর্ষ ছুটে বেড়াই, ফলে অবশ্যই উত্তর পূর্ব ভারত বা পশ্চিমবাংলার উত্তর দিকেও মাঝে মাঝেই ছোটাছুটি করতে হয়। এই বিস্তীর্ণ সময়ে যতবার আমরা পশ্চিমবঙ্গের ম্যাপে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ ট্র্যাভেল করেছি, এমন অনেক জিনিস দেখেছি গত 5 বছরে, আরও বেশি করে বলতে গেলে গত 2.5 বছরে, সেগুলো কিন্তু ভীষণভাবে খটকা তৈরি করেছে মনের মধ্যে। এবং সেই বিষয়টাকে আরও বাড়িয়ে দিয়েছিল আন্তর্জাতিক
পরিস্থিতি এবং তাকে ঘিরে যে ধরনের আমরা ছবি আমাদের আশেপাশে, বর্ডারের আশেপাশে দেখছিলাম, সীমানার ওপারে দেখছিলাম, আমরা বাংলাদেশে দেখেছি যে কিভাবে একটা বিস্তীর্ণ জনরোষ একটা ইলেক্টেড গভর্নমেন্টকে ফেলে দিয়েছিল। শেখ হাসিনা তিনি তার টার্ম শেষ করতে পারেননি। একটা টার্ম ভোটে জিতে আসার পরপরই প্রবল অসন্তোষ, দেশ বিরোধী একটা অশান্ত পরিস্থিতি, সেটা তাকে ক্ষমতাচ্যুত করেছিল বা বলা ভালো করতে বাধ্য করেছিল। তারপরে তিনি ভারতে আশ্রয় নিতে বাধ্য হয়েছিলেন। সেই ঘটনাটার পর আমরা এক অন্য বাংলাদেশকে দেখেছিলাম। পশ্চিমবঙ্গের মানুষ দেখেছিলেন, সারা ভারতবর্ষ দেখেছিল, গোটা দুনিয়া দেখেছিল। ঢাকার রাস্তায় লক্ষ লক্ষ মানুষ, কেউ কেউ অস্ত্র নিয়ে, কেউ কেউ অত্যন্ত উগ্র মেজাজে, কেউ কেউ ধর্মীয় স্লোগান দিতে দিতে যেন গোটা বাংলাদেশের ইতিহাস, রাজনীতি এবং দক্ষিণ পূর্ব এশিয়ার রাজনীতি পাল্টে দেওয়ার একটা অন্য অঙ্গীকার নিয়ে ছুটে যাচ্ছেন শেখ হাসিনার বাসভবনের দিকে। শুধু তাই নয়, বাংলাদেশের সংসদ আক্রান্ত হয়েছিল। বাংলাদেশে কোনো আন্তর্জাতিক ব্র্যান্ডের হোটেল সেটা পুড়িয়ে দেওয়া হয়েছিল। ধর্মীয় স্থান, স্পেশালি সংখ্যালঘুদের যে সমস্ত ধর্মস্থান, বিভিন্ন মন্দির, সেগুলো আক্রান্ত হয়েছিল। সংখ্যালঘুরা আক্রান্ত তো হয়েই ছিলেন, তার পাশাপাশি আমরা দেখেছিলাম কিছু গা রিরি করা ছবি। সেই ছবিগুলো আমরা নিরন্তর দেখতে পাচ্ছিলাম বাংলাদেশের টেলিভিশনে, সোশ্যাল মিডিয়ায় এবং আমাদের এখানের টেলিভিশনেও আমরা সেগুলো দেখছিলাম। আমরা যখন এগুলো দেখছিলাম তখন অনেকেই হয়তো সেই গোটা বিষয়টাকে লঘু করে দেখানোর চেষ্টা করছিলেন। আমরা জানি যে আমাদের এখানে একটা সংবাদ জগতের এমন ইকোসিস্টেম আছে, যে ইকোসিস্টেমটাকে আমরা বলি বাম ইকোসিস্টেম। সেই ইকোসিস্টেমটা তাদের মতো করে তাদের ন্যারেটিভ সেট করে, আর সেই ন্যারেটিভে এই সমস্ত ঘটনা যতটা গুরুতর বা যতটা গুরুত্ব তার থাকা উচিত ছিল, বোধহয় সেই গুরুত্বটা সেই মুহূর্তে দেওয়া হচ্ছিল না। আমরা জানি যে টেলিভিশনে, বাংলা টেলিভিশনে প্রত্যেক সন্ধে লাইভ ডিবেট হয়। সেই ডিবেটে বাম প্রতিনিধিরা আসছিলেন, যারা প্রথম দিকে বাংলাদেশের ঘটনা দেখে বলার চেষ্টা করছিলেন যে এগুলো নাকি ছাত্রদের স্বতঃস্ফূর্ত একটা রোষ, সেটা জনরোষে পরিণত হয়েছে। পরবর্তীকালে আমরা দেখেছিলাম বাংলাদেশের পরিস্থিতি কী হয়েছে, এবং ছাত্ররা কিন্তু সেই ক্ষমতার কেন্দ্রবিন্দুর ধারে কাছেও ছিলেন না। কারা সেই ক্ষমতা দখল করেছিল, যে সমস্ত মৌলবাদী এলিমেন্টরা আস্তে আস্তে ক্ষমতার তখ্তের স্বাদ পেয়েছিল, ক্ষমতা জোর করে হাতে নিয়ে নিয়েছিল, সেগুলো আমরা সবাই জানি। এবং সবথেকে ইন্টারেস্টিং যে ঘটনাটা ঘটেছিল, আমাদের রাজ্যের শাসক দল যখন সেই ঘটনাগুলো ঘটার সময় এপার বাংলার টেলিভিশন ডিবেটে আসছিল, তখন তাদের প্রতিনিধিরা এগুলোকে খুব ছোট ঘটনা করে লঘু করে দেখানোর চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন, নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। আজকে যখন পশ্চিমবাংলার বিধানসভা নির্বাচনের পর তার ফলাফল নিয়ে কাটাছেঁড়া হচ্ছে, কেউ যখন এসআইআরকে দায়ী করছেন, কেউ দায়ী করার চেষ্টা করছেন হিন্দু কনসলিডেশনকে, তখন অনেকেই হয়তো আমরা বারবার ভুলে যাচ্ছি যে সেদিনের সেই ছবিগুলো বাংলার জনমানসে কী প্রভাব তৈরি করেছিল। অবশ্যই রাজ্যের পুরনো শাসক দল তৃণমূলের কাছে এই বিষয়টা, এই আলোচনাটা যথেষ্ট অস্বস্তির। তারা সেদিনও এটা স্বীকার করতে চাননি, তারা হয়তো এখনও এটা স্বীকার করতে চান না। কেউ যদি বাস্তবকে অস্বীকার করে এগোতে চান, তাহলে তাদের রাজনৈতিক মৃত্যু অনিবার্য হয়ে ওঠে। তৃণমূলের ক্ষেত্রেও বোধহয় তাই হয়েছে। অবশ্যই হয়েছে, কারণ বাংলার জনগণ একটা কনভিনসিং রায় দিয়েছেন, যাকে বলে অবিসংবাদিত একটা ফলাফল। সেই ফলাফলের জেরে বিজেপি ক্ষমতায় এসছে। এমন নয় যে খুব পিঠোপিঠি নির্বাচনী ফলাফল ছিল। বাংলার ৭৭ সালের পর থেকে বিধানসভা নির্বাচনের যে ইতিহাস, সেটার দিকে যদি আমরা একটু ফিরে তাকাই, তাহলে দেখব বাংলা সবসময় একটা কনক্লুসিভ ভার্ডিক্ট দেওয়ার চেষ্টা করে। এমন একটা রায় দেয় যে রায়ের পর সেই রায়টা নিয়ে খুব বেশি প্রশ্ন তোলার জায়গা থাকে না। নির্বাচনের প্রক্রিয়া কিভাবে হয়েছে, আর কি হতে পারতো, কি কি খামতি ছিল, সেগুলো নিয়ে বিতর্ক চলতেই পারে, কিন্তু ওভারঅল যে ম্যান্ডেট, সেই ম্যান্ডেটটাকে জনতার রায় বা জনতার জনাদেশ, সেটা স্বীকার করে নিতে বোধহয় কোনো সন্দেহর জায়গা থাকার কথা নয়। কিন্তু প্রশ্ন হলো, এই রায় একটা ভারতের অঙ্গরাজ্যের রায়, সেটা কিভাবে দক্ষিণ পূর্ব এশিয়ার রাজনীতি পাল্টে দিতে পারে। আবার ফিরে যেতে হচ্ছে সেই বাংলাদেশের পরিস্থিতিতে। একটু এই গল্পটায় এখনকার সময়, তারপর ফ্ল্যাশব্যাক, আবার তারপরে বর্তমানে ফিরে আসা,
এইভাবে ব্যাক অ্যান্ড ফোর্থ মোশানেই আজকের আলোচনাটাকে এগিয়ে নিয়ে যাই। হয়তো আপনারা যারা শুনছেন তাদের ব্যাপারগুলো রিলেট করতে এবং পুরনো ঘটনাটার সঙ্গে এখনকার পরিস্থিতি রিলেট করতে সুবিধা হবে তাতে। 2024-এর পর আমরা হঠাৎ করে বাংলাদেশে দেখলাম যে নোবেলজয়ী মোহাম্মদ ইউনিস, যার সঙ্গে কোনো দিন কোনো কালে কোশ্মিনকালে রাজনীতির কোনো যোগাযোগ ছিল না, তিনি হঠাৎ এয়ার ড্রপ হলেন। অনেকে অবশ্য বিদ্বেষের সঙ্গে একটু শ্লেষাত্মকভাবে বলেন যে পশ্চিমবাংলার রাজনীতিতেও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এইভাবেই প্রায় বলা যেতে পারে প্যারাশুটে ড্রপ করা হয়েছে, অর্থাৎ তিনি কোনো দিন কোনো আন্দোলন বা কোনো রাস্তায় মিছিল করে, কোনো ধর্মঘট করে, কোনো জন আন্দোলনের মাধ্যমে রাজনীতিতে পা রাখেননি, সরাসরি একেবারে তাকে এয়ার ড্রপ করা হয়েছে। মোহাম্মদ ইউনুসের ক্ষেত্রে, সত্তরোর্ধ্ব মোহাম্মদ ইউনুসের ক্ষেত্রেও আমরা কিন্তু সেই একই ছবিটা দেখলাম। কে বা কারা তাকে হঠাৎ বাংলাদেশের কেয়ারটেকার বানিয়ে দিল আমরা বুঝতে পারিনি। কারণ বাংলাদেশে জনরোষ মিটতে না মিটতেই আমরা দেখলাম বহু মানুষের প্রাণহানি হলো, একটা রাজনৈতিক দল তাদের অস্তিত্ব প্রায় মিটিয়ে দেওয়ার চেষ্টা হলো। অবশ্যই আওয়ামী লীগের কথা বলছি। সেই সময় আওয়ামী লীগের যারা কর্মীরা ছিলেন তারা ঘরছাড়া হলেন, কেউ কেউ খুন হলেন, এবং তার পাশাপাশি সংখ্যালঘুদের ওপর ব্যাপক আক্রমণ চলল। সেই আক্রমণের কথা আমরা সবাই জানি। আমরা সেই আক্রমণ খুব শিউরে উঠে, খুব ভয়ের সঙ্গে, খুব সন্ত্রস্ত হয়ে দেখছিলাম। আমরা দেখেছি কিভাবে গাছে বেঁধে দীপু দাসকে পুড়িয়ে দেওয়া হয়েছিল। আমরা দেখেছি কিভাবে বাংলাদেশের বিভিন্ন মন্দির, শুধু ধর্মের স্থান হিসেবে বলছি না, সংস্কৃতির মন্দিরগুলো, উদীচী থেকে শুরু করে রবীন্দ্র চর্চার যে পীঠস্থানগুলো ছিল, যেগুলো দুই বাংলার এই মেলবন্ধনের সংস্কৃতির এক একটা স্টেশন বলা যেতে পারে, সেগুলো কিভাবে আক্রান্ত হয়েছে সেটাও আমরা দেখেছি। এবং এই সব কিছু ঘটনা যখন ঘটছিল তখন আমরা কিন্তু আশ্চর্যজনকভাবে দেখছিলাম যে এই বাম, আরবান নকশাল এবং তৃণমূলের ইকোসিস্টেম, এই মিডিয়া, তারা কিন্তু খুব চমৎকার করে এই গোটা বিষয়টাকে জনমানসে বারবার বোঝাবার চেষ্টা করছিল যে এগুলো কোনো বড় ঘটনা নয়, এগুলো খুব সামান্য ঘটনা। ঠিক যেভাবে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী কোনো ধর্ষণের ঘটনা হলে, কোনো ঘৃণ্য ঘটনা ঘটলে সহজে বলে দিতেন ওগুলো খুব ছোট ঘটনা, এটাও তারা ওই ছোট ঘটনার শব্দবন্ধেই আটকে রাখার চেষ্টা করছিলেন। তারপর আমরা দেখলাম যে মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে তিনি একটা জ্যাঠামশাই হয়ে উঠলেন। তার সঙ্গে যারা দেশের কোনো জনতার রায় নিয়ে আসেনি, কোনো ম্যান্ডেট নিয়ে আসেনি, সেই ধরনের কিছু জঙ্গি ছাত্র নেতা, আমরা এখানে জানি আমাদের শহরের আশেপাশেও বহু বিশ্ববিদ্যালয় আছে, কলেজ আছে, সেখানে হয়তো অনেক সময় কলেজে নির্বাচন হয়। কলেজে নির্বাচন হলে একটু হকি স্টিক বেরোয়, একটু উইকেট বেরোয়, একটু লাঠালাতি হয়, এবং তারপর একটু কেউ একজন তারা ক্ষমতা দখল করেন, বাকিরা মার খান। এইসব ঘটনাগুলো কলেজ রাজনীতিতে খুব নর্মাল আমাদের কাছে, কিন্তু একটা দেশের রাজনীতিতে এই ঘটনা ঘটছে। একটা র্যাডিক্যাল ফর্ম অফ ইসলাম, তারা একটা দেশের দখল নিচ্ছে এবং সেই দেশ চালাবার জন্য হাতে তুলে দেওয়া হচ্ছে একজন নোবেলজয়ী জ্যাঠামশাইকে, এবং তার সাকরেদ হিসেবে থাকছেন বেশ কয়েকজন ছাত্র নেতা। তারা কোনোদিন ছাত্র রাজনীতির বাইরে অন্য কোথাও জিতেছেন বলে কোনো অভিযোগ নেই। এই পরিস্থিতিটা আমরা বাংলাদেশে প্রায় 2 বছর ধরে দেখলাম। আমরা দেখলাম কিভাবে বাংলাদেশে গ্যাগ করে দেওয়া হলো ইউটিউবারদের। আমরা দেখলাম বাংলাদেশে কিভাবে সাংবাদিকরা, আমার বন্ধুস্থানীয় সাংবাদিকরা, তারা কেউ ঘর ছাড়া হয়ে রইলেন, তারা কেউ অ্যারেস্টেড হলেন। এমন ধরনের কেসে তাদের অ্যারেস্ট করা হলো যেখানে মাসের পর মাস তারা জেলে কাটালেন। এবং সেই পরিস্থিতির পর আবার বাংলাদেশ একটা বয়লিং পরিস্থিতি, একটা ফুটন্ত কড়াইয়ের মতো পরিস্থিতিতে পড়ল। তারপর সেখান থেকে তাদের আবার একটা দ্বিতীয় রাজনৈতিক পালাবদল শুরু হলো, যেখানে একটা নতুন নির্বাচনকে তারা অ্যাড্রেস করলো, বা বলা ভালো করানো হলো। অনেকেই বলেন যে এই গোটা প্রক্রিয়াটায় এক গভীর দেশ নাকি পর্দার আড়াল থেকে খেলছিল। সেই নিয়ে আলোচনা করব আমরা আজকে। আমরা কি দেখলাম? আওয়ামী লীগকে প্রথমে একটা রাজনৈতিক প্রেক্ষাপট থেকে সরিয়ে দেওয়া হলো, নির্বাসিত করা হলো, নিষিদ্ধ ঘোষণা করা হলো, এবং তারপর বাংলাদেশে একটা নির্বাচন হলো। বাংলাদেশের এই নির্বাচনটা এমন একটা সময় হলো যখন ঠিক পশ্চিমবঙ্গের বর্ডারের পশ্চিম দিকটায়, আমাদের সঙ্গে তো বেশ বড়সড় একটা বর্ডার আছে বাংলাদেশের, ঠিক তেমনি একটা ছোট্ট বর্ডার নেপালেরও আছে। সেই নেপালেও কিন্তু আমরা একই ধরনের একটা রাজনৈতিক পালাবদল দেখলাম। মডেলটা খানিকটা এক। কাগজের কল্যাণে, মিডিয়ার কল্যাণে, টিভিতে শুনে শুনে, ইন্টারনেটে দেখে দেখে, ইউটিউব দেখে আপনাদের হয়তো অনেকেরই খুব পরিচিত শব্দ হয়ে গেছে জেন জি। এমন একটা প্রজন্ম
যারা বদলে দিতে চান, পাল্টে দিতে চান, প্রচলিত যে ব্যবস্থা এই মুহূর্তে চলছে সেটা পছন্দ না হলে তারা প্রতিবাদের একটা খুব উচ্চ গ্রামের স্বর নিয়ে তারা রাস্তায় নামেন। আমরা এই মডেলটা কাঠমান্ডুতে দেখলাম, সেখানেও প্রচুর মানুষ মারা গেলেন, রক্তক্ষয়ী একখানা লড়াই হলো, এবং সেই লড়াইয়ের পর আমরা দেখলাম নেপালেও ক্ষমতার পালাবদল হলো, তারপর একটা কেয়ারটেকার গভর্নমেন্ট হলো, একদম বাংলাদেশের মতোই। একজন বিচার বিভাগীয় বর্ষিয়ান, তাকে কিছুদিনের জন্য দায়িত্ব চালাতে দেয়া হলো, এবং তারপর খুব ইন্টারেস্টিংলি আমরা দেখলাম যে বাংলাদেশ এবং নেপাল পরপর কয়েকদিনের ব্যবধানে ফেব্রুয়ারি মার্চ মাস নাগাদ দুটো জায়গায় নির্বাচন হলো, সাধারণ নির্বাচন হলো। সেই সাধারণ নির্বাচনের পর নেপালের প্রেক্ষাপট পাল্টালো, এখন সেখানে একটা নতুন সরকার ক্ষমতায় এসছে। বাংলাদেশে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন হলো, এবং সেখানে আবার বহু বছর পর ক্ষমতায় ফিরে এলো বিএনপি, ন্যাশনাল পার্টি। বাংলাদেশ জাতীয় পার্টি ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে একটা ঘটনা ঘটল। গত 2.5 বছর ধরে বাংলাদেশ যে মডেলে চলছিল সেখানে আমরা বারবার দেখছিলাম যে ইসলামী মৌলবাদ সেটা মাথাচাড়া দিয়ে উঠেছে। জামাত প্রবল ক্ষমতা বৃদ্ধি করেছে, শক্তি বাড়িয়েছে, কিন্তু জামাত যখনই নির্বাচন এলো মুখ থুবড়ে পড়ল। আমরা তখন এই ঘটনাটাকে, যারা দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি ফলো করেন তারা হয়তো সেই ঘটনাটার অভিঘাত পশ্চিমবঙ্গে কি ঘটতে পারে সেটা নিয়ে তারা তখন আলোচনা করেননি, কেউই করেননি। হয়তো অল্প বিস্তর খবরের কাগজের 4 নম্বর পাতায় অল্প করে ছোট করে একটু লেখা হয়েছে, কিন্তু সেই অভিঘাতটাই বোধহয় আমরা পশ্চিমবাংলার নির্বাচনে দেখলাম। হ্যাঁ, ঠিক যে আলোচনাটা আপনি অন্য কোনো ইউটিউব চ্যানেলে এই মুহূর্তে হয়তো শুনছেন না, বা বাংলা কাগজে এই মুহূর্তে অত বেশি করে পড়ছেন না, বাংলা টিভি চ্যানেলগুলোয় নির্বাচনের আগের 1 মাস আপনি যতটা উচ্চগ্রামের কোরাসে এসআইআর নিয়ে শুনেছেন, আদৌ কি সেই আলোচনাটা আমরা আজকে যে লাইনে আলোচনা করছি সেইভাবে শুনেছেন? না, শোনেননি, গ্যারেন্টি দিয়ে বলতে পারি। কিন্তু সেই অভিঘাতটা বোধহয় সকলের নজর এড়িয়ে গিয়েছিল। কেন এই কথাটা বলছি? কারণ ওই যে বললাম যে গত কয়েক বছর ধরে কন্টেন্ট ক্রিয়েশনের সুবাদে বহুবার দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গে ছুটে গেছি। আজকে এই কথাগুলো বলা দরকার। ছুটে গেছি ট্রেন লাইন দিয়ে নয়, অর্থাৎ শিয়ালদা বা হাওড়া থেকে ট্রেনে চাপলাম, রাত্রে ঘুমিয়ে পড়লাম, পরদিন সকালবেলা ঘুম ভেঙে দেখলাম যে চা বাগান দেখা যাচ্ছে, সবুজ দেখা যাচ্ছে, আর একটু বাদেই এনজেপি পৌঁছে যাব, সেভাবে আমরা ট্র্যাভেল করি না। কলকাতা থেকে রাতে বিমান ধরলাম সন্ধেবেলা, আর রাত্রে শিলিগুড়ি নেমে পড়লাম বাগডোগরায়, সেভাবেও ট্র্যাভেল করি না, রাস্তা দিয়ে ট্র্যাভেল করেছি, জানেন তো। আর রাস্তা দিয়ে ট্র্যাভেল করতে করতে প্রত্যেকবার আস্তে আস্তে গত 2.5 বছর ধরে ক্রমশ আতঙ্কিত হয়েছি। কেন আতঙ্কিত হয়েছি? কারণ যে রুটটা আগে আমরা NH-34 বলতাম, এখন জাতীয় সড়ক 12 নম্বর যেখান দিয়ে আমরা ট্র্যাভেল করি, দক্ষিণবঙ্গ থেকে, কলকাতা থেকে, শহরতলি থেকে যারা ট্র্যাভেল করেন শিলিগুড়ি যান, তারা জানবেন যে হুগলি বা 24 পরগনা, তারপর নদিয়া, মুর্শিদাবাদ, মালদা পেরিয়ে আমরা যত উত্তরের দিকে যাই, ফারাক্কা পেরোবার পর তার আগে পরে আমরা গত 2-2.5 বছর ধরে বেশ কিছু অন্যরকম ছবি দেখছিলাম। আমরা নির্বাচনের আগেই একটা মোথাবাড়ি হতে দেখেছি চোখের সামনে, বাংলা মিডিয়া চিৎকার করে উঠেছে মোথাবাড়ির ঘটনায়। তার আগে আমরা বেলডাঙ্গা দেখেছিলাম বেশ কয়েক মাস আগে, যখন আমরা দেখেছি কখনো হয়তো ওয়াকফ নিয়ে, কখনো এনআরসি নিয়ে, কখনো হয়তো এসআইআর নিয়ে, বিভিন্ন ইস্যুতে পশ্চিমবঙ্গের বিভিন্ন পকেটগুলো আমরা পেরোবার সময় দেখেছি ছবিটা মোটামুটি এক। কোথাও দোকান ভাঙা হচ্ছে, কোথাও কারুর বাড়ি ভাঙা হচ্ছে, কোথাও ট্রেন জ্বলছে, কোথাও জাতীয় সড়ক অবরুদ্ধ, কোথাও সংখ্যালঘুরা যে সমস্ত পকেটে রয়েছেন সেই পকেটগুলোয় যে সংখ্যক হিন্দুরা আছেন তারা আক্রান্ত হচ্ছেন। হ্যাঁ, বলতে কোনো দ্বিধা নেই, এই ছবিগুলো আমরা দেখেছি, এবং এই ছবিগুলোই বাজারি মিডিয়া তৃণমূল জমানায় আপনাকে দেখাচ্ছিল না। তারা বারবার এগুলো বলার ক্ষেত্রে একটা আশ্চর্য কুণ্ঠায় চলছিল, মনে হচ্ছিল তাদের মুখে একটা আশ্চর্য সেলোটেপ আছে। তারা বলছিল, ম্যাটার অফ ফ্যাক্টে যেটুকু বলতে হবে তার সিকিভাগ তারা বলার চেষ্টা করছিল, কিন্তু কেউ তাদের থামিয়ে রাখছিল। কারা থামিয়ে রাখছিল? বাংলাদেশের ঘটনার ক্ষেত্রেও এক, পশ্চিমবাংলার ঘটনার ক্ষেত্রেও এক। ঠিক এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা আস্তে আস্তে দেখলাম যে পশ্চিমবঙ্গে একটা নির্বাচন এগিয়ে আসছে। ফেব্রুয়ারি মার্চ থেকে এপ্রিল
এবং এই মুহূর্তে আমরা মে মাসে যখন দাঁড়িয়ে এই আলোচনাটা করছি, আমরা মে মাসে দাঁড়িয়ে যখন এই আলোচনাটা করছি, তখন মনে হচ্ছে আমরা আগের অনেকগুলো ডট মিস করে যাইনি তো, একদম রহস্য গল্পের মতো। ওই ডট মিস করে গেলে কিন্তু অনেক কিছু দেখেও দেখা যায় না, মিস হয়ে যায়। ঠিক সেই ঘটনাটাই ঘটছে। কেন বলছি জানেন তো? কারণ আজকে পশ্চিমবঙ্গে একটা নির্বাচনের পর রাত পোহালেই হয়তো নতুন মুখ্যমন্ত্রী শপথ নেবেন, একটা নতুন সরকার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ নেবে। ঠিক এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে একটা গণমাধ্যমের অংশ যারা একটু বাম প্রভাবিত, তারা রীতিমতো বিবৃতি জারি করছে। বাংলাদেশের প্রথম সারির কাগজগুলোয়, বাংলা কাগজগুলোয়, ইংরাজি কাগজগুলোয় রীতিমতো মেল্টডাউন শুরু হয়েছে এবং তারা ভীতির মধ্যে রয়েছে যে ভারত থেকে একটা বিস্তীর্ণ সংখ্যক মানুষকে, মুসলিম জনগণকে নাকি পুশব্যাক করা হবে বাংলাদেশে। বাংলাদেশের বামপন্থী যে সমস্ত স্পেসটা আছে, খুব অল্পই এই মুহূর্তে বেঁচে আছে, কিন্তু তবু সেই সমস্ত সংগঠনগুলো রীতিমতো প্রেস বিজ্ঞপ্তি জারি করে বলছে যে পশ্চিমবাংলার নির্বাচন যেভাবে হয়েছে এবং নির্বাচনের পর যে ফল হয়েছে তাতে তারা অত্যন্ত উদ্বিগ্ন। বাংলাদেশের একজন জামাতের কুখ্যাত নেতা নুরুল হুদা, তার একটা মন্তব্য এই মুহূর্তে ভারতীয় সোশ্যাল মিডিয়ায় বাংলা জুড়ে ছেয়ে গেছে। তিনি বাংলার বিদায়ী মুখ্যমন্ত্রীকে সরাসরি ভারতীয় রিপাবলিকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে পশ্চিমবঙ্গকে একটা অঙ্গরাজ্য থেকে একটা স্বাধীন দেশ হিসেবে ডিক্লেয়ার করার সরাসরি দাবি করেছেন। কেউ কেউ হয়তো বলতে পারেন, বাম ইকোসিস্টেমে যারা রয়েছেন পশ্চিমবাংলায়, মেন স্ট্রিম মিডিয়ায়, তারা এই ব্যাপারগুলো যখনই সামনে আসে, এই প্রমাণগুলো যখনই সামনে আসে, তারা খুব অস্বস্তিতে পড়ে যান। আর তারপরে অস্বস্তিতে পড়ে গেলেই তাদের একটা খুব ইউজুয়াল প্যারামিটার থাকে, একদম চেনা স্ক্রিপ্ট থাকে, তারা সঙ্গে সঙ্গে বলতে শুরু করে দেন এগুলো খুব ছোট্ট ঘটনা, এগুলো ফ্রিঞ্জ এলিমেন্ট, এগুলো বেসিক্যালি উন্মাদ, এদের এত গুরুত্ব দেওয়ার কোনো কারণ নেই, এরা তো পাগল। না, একেবারেই পাগল নয়। আপনাদের জানার জন্য জানিয়ে রাখি, যে খবরগুলো আপনাদের বাংলা মিডিয়া বা ভারতবর্ষের মিডিয়া এখনও সেইভাবে দিতে পারছে না। এই যে নুরুল হুদা, যিনি এই দাবিটা করেছেন, তিনি কে জানেন? বঙ্গবন্ধু মুজিবুর রহমান হত্যায় বাংলাদেশের সর্বোচ্চ আদালত যাকে শাস্তি ঘোষণা করেছিল একজন ব্যক্তিকে, তিনি এই নুরুল হুদার দাদা। অর্থাৎ বুঝতে পারছেন যে জামাত যোগ, র্যাডিক্যাল ইসলামের যোগ, সেটা কতটা প্রবল এই ব্যক্তির ক্ষেত্রে। সেই ব্যক্তি পশ্চিমবাংলায় নির্বাচন হয়ে যাওয়ার পর, বিজেপি ল্যান্ডস্লাইড জেতার পর, বিদায়ী মুখ্যমন্ত্রীকে সরাসরি আবেদন জানাচ্ছেন, আপনি ভারত থেকে বেরিয়ে যান। সব কিছু বিচ্ছিন্ন ঘটনা ধরে দেবেন। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী কিছুদিন আগে পশ্চিমবাংলার জন্য একটা রাজ্য সঙ্গীত আমদানি করেছিলেন। রাজ্য সঙ্গীত কি বলুন তো? গুজরাতে রাজ্য সঙ্গীত আছে, আমি জানি না। আপনারা যারা এই ভিডিও দেখছেন, যদি কেউ জানেন, যদি কেউ গুজরাট থেকে দেখেন, অবশ্যই আমাকে এনলাইটেন করবেন, আমি জানতে চাইব। পাঞ্জাবে কোনো রাজ্য সঙ্গীত আছে, উত্তরপ্রদেশে আছে, মেঘালয়ে আছে, আসামে আছে, আমি জানি না। ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে কোনো রাজ্য সঙ্গীত আছে কি? হ্যাঁ, আমি জানি কাশ্মীরে আছে। কাশ্মীরে একসময় হার্ডকোর ইসলামিক কিছু কাশ্মীরি এলিমেন্ট, তারা বিশ্বাস করতেন যে কাশ্মীরের সংবিধান ভারতের সংবিধান এক হবে না, কাশ্মীরের পতাকা ভারতের পতাকা এক হবে না। তাই নিয়ে লিটারেচার আছে, তাই নিয়ে প্রচুর প্রামাণ্য দলিল আছে, সিনেমাও হয়েছে, আমরা এগুলো জানি। কিন্তু হঠাৎ স্বাধীনতার এত বছর পরে পশ্চিমবঙ্গের কোনো মুখ্যমন্ত্রীর রাজ্য সঙ্গীত তৈরি করার কেন দরকার পড়ল? আচ্ছা, একটা পশ্চিমবঙ্গের রাজনৈতিক দলের সমস্ত স্লোগান, মা মাটি মানুষ, জয় বাংলা, এই সমস্ত স্লোগানগুলো কেন উৎপত্তি বাংলাদেশের মাটিতে বলতে পারবেন? ভাবুন, ভালো করে ভাবুন। জয় বাংলা মুজিবুর রহমানের স্লোগান ছিল, আর মা মাটি মানুষ বাংলাদেশের বিএনপির স্লোগান। কেন বলুন তো? পশ্চিমবাংলার বুকে একটা রাজনৈতিক দল 15 বছর ধরে আপনাকে আমাকে শাসন করলো, তারা 15 বছরে একটা খেলা হবে শব্দবন্ধ বারবার বলল, গান হবে বলল, খেলা হবে নিয়ে গান বাজলো, ডিজে হলো, রিমিক্স হলো গানটার। সেই খেলা হবে গানটাও আওয়ামী লীগের একজন নেতার একটা রাজনৈতিক ভাষণ থেকে নেওয়া কয়েনেজ। এই
এই রকম একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে যখন এত স্পর্শকাতর বিষয় নিয়ে আমরা আলোচনা করছি, সেখানে আমরা কখনো ভেবে দেখেছি যে পশ্চিমবঙ্গের একটা রাজনৈতিক দল তাদের স্লোগানটা ক্রমশ অন্য দেশ থেকে ধার করা, তাদের যে কালচারটা তারা পশ্চিমবঙ্গে গত কয়েক বছর ধরে আনার চেষ্টা করছিল, সেই কালচারটার সঙ্গে এখানকার পশ্চিমবঙ্গের মিল, গত 50 বছরের পশ্চিমবঙ্গের মিল ক্রমশ কমে আসছিল। সেটা অবশ্য অন্য আলোচনা, সেটা নিয়ে কখনো অন্য কোনো দিন এপিসোড করব ডেফিনেটলি। এবং তার পাশাপাশি পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক চর্চা, গান, ভাষা, বাংলা ভাষার বানান, সেই সমস্ত কিছুতে আমরা দেখছিলাম বড্ড বেশি করে গত কয়েক বছরে একটা বাংলাদেশের প্রভাব আসছে। অনেকে রোহিঙ্গার কথা বলেছিলেন যে রোহিঙ্গা ইস্যুটা নাকি পশ্চিমবঙ্গের রাজনীতিতে গত কয়েক বছরে খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা নিয়েছে। বিরোধীরা অনেকে শ্লেষের সঙ্গে এই নির্বাচন চলাকালীন, যখন নির্বাচনী প্রচার তুঙ্গে ছিল নির্বাচনের আগে, তখন এমনকি এখনও কেউ কেউ আরবান নকশাল ইকোসিস্টেম থেকে, তৃণমূলের ইকোসিস্টেম থেকে এই মুহূর্তে বেশ খানিকটা চুপচাপ তারা, কিন্তু অনেকেই প্রশ্ন তুলছেন, আচ্ছা এই যে এসআইআর হলো, কতজন রোহিঙ্গা পাওয়া গেল? আমি খুব আশ্চর্য হই, জানেন তো। আজকে যখন আপনাদের সামনে এই প্রতিবেদনটা করছি, আজকে মনে হলো এই প্রশ্নটার উত্তর শতপ্রবৃত্ত হয়ে আপনাদের দেব। কেন দেব জানেন তো? কারণ আশা করেছিলাম যে এই উত্তরটা হয়তো রাজনৈতিকভাবে কমব্যাট করবেন বিজেপির কেউ, কিন্তু আমি বিশ্বাস করুন কোনো রাজনৈতিক আলোচনায়, কোনো নির্বাচনী ডিবেটে আমি তাদের মুখে এই উত্তরটা দিতে শুনিনি। কিন্তু এই উত্তরটা ছিল, আমি জানি না তারা কেন এই উত্তরটা দিতে পারছিলেন না। আচ্ছা, পশ্চিমবঙ্গে এসআইআর হওয়ার ফলে যে সমস্ত অবৈধ বাংলাদেশিরা বাংলাদেশ ফিরে যেতে বাধ্য হলেন, বা যাদের আইডেন্টিফাই করা গেল, বা যে সমস্ত রোহিঙ্গাদের আইডেন্টিফাই করা গেল, তাদের যে সবাইকে পশ্চিমবঙ্গ থেকেই আইডেন্টিফাই করা যাবে, এটা আপনাদের কেন মনে হলো বলুন তো? পশ্চিম বাংলায় তর্কের খাতিরে যদি ধরে নিই যে একজন রোহিঙ্গা বা একজন বাংলাদেশি গত 10 বছর ধরে এসছেন, এক এক করে এসছেন, তারা এসছেন হয়তো বনগাঁ দিয়ে, তারা এসছেন হয়তো দিনাজপুর দিয়ে, তারা এসছেন হয়তো মুর্শিদাবাদ দিয়ে, তারপরে তারা হয়তো কলকাতায় ছিলেন, কেষ্টপুরে ছিলেন, তারা হয়তো বহরমপুরে ছিলেন, যে কোনো জায়গায় তারা থাকতে পারেন। তাদের একটা আধার কার্ড হয়েছে, হয়তো রেশন কার্ড হয়েছে, হয়তো ভোটার কার্ডও হয়েছে, কিন্তু তারপর তারা সেখানেই থেকে যাবেন? তারা কি এতটাই বোকা যে তারা একটা দেশ রাজ্য পেরিয়ে এসছেন এবং তারা বুঝতে পারছেন যে একটা রাজ্যের নির্বাচনী পলিটিক্যাল ন্যারেটিভে তাদের নিয়ে আলোচনা হচ্ছে, তাদের নিয়ে সরগরম হচ্ছে, তাদের নিয়ে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে, এই পরিস্থিতিতে তারা একদম সেই বাচ্চাদের লুকোচুরি খেলার মতো যেখানে তারা এসছেন সেখানেই তারা থেকে যাবেন? না, তারা থেকে যাননি। আর তারা থেকে যাননি বলেই ভারতবর্ষের আরও যে রাজ্যগুলোতে নির্বাচন হচ্ছে, সেই সমস্ত জায়গাতেও, সেই সমস্ত রাজ্যগুলোতেও অবশ্যই এসআইআর হয়েছে। একবার খোঁজ নিয়ে জানবেন যে যে সমস্ত রাজ্যগুলোতে এসআইআর হয়েছে, বা যে সমস্ত রাজ্যগুলোতে ব্যাপক হারে ধরপাকড় হয়েছে, সেখানেও কিন্তু প্রচুর সংখ্যক অবৈধ বাংলাদেশি ধরা পড়েছেন। নয়ডায় ধরা পড়েছেন, জম্মুতে ধরা পড়েছেন, উত্তরপ্রদেশে ধরা পড়েছেন, দক্ষিণের রাজ্যগুলোতে ধরা পড়েছেন, পাঞ্জাবে ধরা পড়েছেন। আপনার কি মনে হয় যে এরা সবাই ফ্লাইট ধরে ঢাকা থেকে পাঞ্জাবে পৌঁছেছিলেন, ফ্লাইট ধরে তারা দিল্লিতে ল্যান্ড করেছিলেন? না, তারা পশ্চিম বাংলার ভৌগোলিক যে সীমান্ত, সেই ভৌগোলিক সীমান্ত পেরিয়েই ঢুকেছিলেন, এবং সেই জন্য এই প্রশ্নটা করা হচ্ছিল যে এই রাজ্যে অবৈধ বাংলাদেশিরা ছিলেন। হ্যাঁ, ছিলেন, এবং তাদের পরবর্তীকালে পুশব্যাক হবে কিনা সেই প্রশ্নের উত্তর আজকে আমি আপনাদের দিতে পারবো না। সেটা নতুন সরকার আসছে, তারা কতটা আক্রমণাত্মক, কতটা সাহসী নীতি নিতে পারবে তার উপর নির্ভর করবে। আমরা আমাদের আলোচনায় আবার ফিরে আসি। মেলডাউনের কথা আপনাদের শুরুতে বলেছিলাম। বাংলাদেশি মিডিয়ায় তো মেলডাউন চলছে। আমাদের পশ্চিম সীমান্তের পড়শি পাকিস্তান, সদ্য 1 বছর আগেই অপারেশন সিঁদুর হয়েছিল। আচ্ছা বলুন তো, পাকিস্তানের খুব ফেমাস চ্যানেল জিও টিভি, আপনারা পারলে শুনে দেখতে পারেন, তাদের কিন্তু ইন্টারনেটে রীতিমতো তাদের পোর্টাল আছে, তাদের সমস্ত প্রতিবেদন, তাদের সমস্ত আলোচনাগুলো, সেগুলো ভিডিও ক্লিপও আপনারা চাইলে হয়তো জোগাড় করে ফেলতে পারবেন। ইন্টারনেটে আজকাল সবই পাওয়া যায়।
পাকিস্তানি রাজনীতিবিদরা পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় হেরে গেলে এত বিচলিত হন কেন? আপনার মনে কখনো এই প্রশ্নটা জাগে না? বিজেপি ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে রাজত্ব করছে এই মুহূর্তে, 1 ডজনেরও বেশি রাজ্যে রাজত্ব করছে। হঠাৎ পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসার জন্য পাকিস্তানের রাজনীতিবিদ, পাকিস্তানের ডিফেন্স এক্সপার্ট, পাকিস্তানের চ্যানেলের নিউজ অ্যাঙ্কার, তাঁর গলায় এত শোকস্তব্ধ সুর কেন? বাংলাদেশের সমস্ত ডেমোক্রেটিক স্পেসে যারা বিলং করেন, বাংলাদেশে যারা কবিতা লেখেন, বাংলাদেশে যারা নাকি সাংবাদিক, তাঁরা হঠাৎ এত গেল গেল রব তুলছেন কেন? সবার কেন মনে হচ্ছে যে ভারত ব্যাপকভাবে পুশব্যাক করবে? আজকে যখন আপনাদের সামনে এই প্রতিবেদনটা লিখছি, তার কিছুক্ষণ আগে একটা অদ্ভুত মিম চোখে পড়েছিল, বেশ কয়েক ঘন্টা আগে। সেটা তারপর আমি নিজে সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেছিলাম। বাংলাদেশের ম্যাপটা আর তার চারপাশে ভারতের যতগুলো অঙ্গরাজ্য আছে এই মুহূর্তে, একদম বাংলাদেশের টেলটা যেটা কক্সবাজারে এসে শেষ হয়, টেকনাফ যে বিন্দুতে, তার আগে পরে সবকটা রাজ্যে এই মুহূর্তে পদ্মফুল ফুটে গেছে। চিন্তার বিষয় বাংলাদেশের জন্য। বাংলাদেশকে পদ্মফুল ঘিরে ফেলেছে। কিছুদিন আগে আপনারা শুনতেন না, বাংলাদেশ থেকে রিটায়ার্ড সমস্ত সেনাপ্রধান, প্রাক্তন সেনার কর্তারা, তাঁরা বেশ হুঙ্কার টুঙ্কার দিতেন, যেই তো এখান থেকে সোজা রওনা দেবো, যশোর রোড ধরে সোজা এই ঘন্টা 4 মধ্যে কলকাতা পৌঁছে যাব, আর 4 দিনের মধ্যে দিল্লি কবজায় নিয়ে ফেলবো। কেন তারা বলতে পারতেন? তারা কি শুধু শুধু হুমকি দিচ্ছিলেন, ফাঁকা আওয়াজ দিচ্ছিলেন, বাজার গরম করছিলেন? না, একদম না। জেনে রাখুন, অনেক গুরুত্বপূর্ণ ঘটনা এর মধ্যে ঘটেছে। সেই ঘটনাগুলো নিয়ে হয়তো বাংলার অন্য কোনো পডকাস্টে, অন্য কোনো ভিডিওয়ে আপনি সেই নামগুলো শোনেননি। কলকাতা বিমানবন্দর থেকে কিছুদিন আগে ধরা পড়েছিলেন একজন বিদেশি গুপ্তচর, তার নাম ছিল ভ্যান ডাইক। এই গুপ্তচর পশ্চিমবাংলায় এসেছিলেন, পশ্চিমবাংলার আশেপাশে, পশ্চিমবাংলায় নির্বাচনের আগে প্রাক্কালে কিছু স্লিপার সেলকে অ্যাক্টিভেট করতে। অবশ্যই পশ্চিমবঙ্গে যে উচ্চগ্রামের রাজনৈতিক তরজা চলছিল, বিজেপি বনাম তৃণমূল, এসআইআর, তার সঙ্গে কত নাম বাদ গেল, চাকরি চুরি, কয়লা চুরি, বালি চুরি, নির্বাচনের এই সমস্ত একেবারে যাকে বলে প্যান্ডিমোনিয়ামের কোরাস চলছিল, তার মধ্যে ওই খবরটা হারিয়ে গিয়েছিল, ভ্যান ডাইকের খবরটা। ঠিক যেভাবে হারিয়ে গিয়েছিল বা আপনাদের কাছে কখনো পৌঁছয়নি একটা নাম, টেরেন্স জ্যাকসন, সিআইএর একজন গুপ্তচর। সিআইএর এই ধরনের একটা বিস্তীর্ণ নেটওয়ার্ক, প্রায় 17 জন বিদেশি গুপ্তচর, তাঁরা এই 2024 থেকে 2026 পশ্চিমবঙ্গ নির্বাচন হওয়ার আগে বাংলাদেশে বিভিন্ন জায়গায় অ্যাসাসিনেটেড হয়েছেন। অবশ্যই এই অ্যাসাসিনেশনটার পেছনে কারা থাকতে পারে? হয়তো ভারতের নিরাপত্তার সঙ্গে জড়িত যে সংস্থারা, তাদের কোনো অপারেশন হয়ে থাকতে পারে, হতেই পারে, আমরা জানি না। আমরা তো কেউ সেই সমস্ত খবরগুলো খুব ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আকারে পাই না। এই খবরগুলো পাওয়া, এই ইনফরমেশানগুলো জোগাড় করা, এই ইনফরমেশানগুলো জানা, সেগুলো খুব কঠিন হয়। কারণ জিও পলিটিক্স পশ্চিমবঙ্গে আর কজন ফলো রাখে বলুন? কজনই বা ফলো রাখেন? পশ্চিমবঙ্গের নির্বাচনের ন্যারেটিভটাই, পলিটিক্যাল ন্যারেটিভটাই এমনভাবে সেট হয়, পশ্চিমবঙ্গের সমস্ত টিভি চ্যানেলের নিউজ রুমে শুধু লোকাল খবরে জোর দেওয়া হয়। কেষ্টপুরে কোথায় সংঘর্ষ হলো তৃণমূল আর বিজেপির মধ্যে, বহরমপুরে কোথায় কে কী গরম গরম ভাষণ দিলেন, হুমায়ুন কি বললেন, শুভেন্দু কি কাউন্টার দিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় কি আক্রমণ শানালেন, শুধু এটুকু ন্যারেটিভের মধ্যেই আপনাদের সারাদিন সীমাবদ্ধ রেখে দেওয়া হয়, যাতে ভূ রাজনৈতিক খবরগুলো, ওগুলো একটু এলিট ক্লাসের, জানেন তো, ওগুলো সাধারণ মানুষের জানার কোনো প্রয়োজন নেই। কারণ সাধারণ মানুষ যদি ওই খবরগুলো জানতে শুরু করে, এই সমস্ত ইনফরমেশানগুলো পেতে শুরু করে, তাহলে ভূ রাজনীতি এবং পশ্চিমবঙ্গের রাজনীতি কিভাবে ওতপ্রোতভাবে জড়িত আর কিভাবে সেগুলো পাল্টাচ্ছে সময়ের সঙ্গে সঙ্গে, সেগুলো বোধহয় ফিগার আউট করতে তাদের একটু সুবিধেই হয়। আবার ফিরে আসছি যে আলোচনাটা বলেছিলাম, যে দক্ষিণ পূর্ব এশিয়ার ভূ রাজনীতি এর ফলে কিভাবে চেঞ্জ হবে। আজকে এমন একটা সময় পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হলো, যখন এশিয়ারই একটা প্রান্তে, পৃথিবীর অন্য একটা দিকে যুদ্ধকালীন পরিস্থিতি। স্ট্রেট অফ হরমুজ নিয়ে প্রচুর আলোচনা হয়েছে, প্রচুর নিউজ প্রিন্ট খরচ হয়েছে, মিডিয়াতে প্রচুর আলোচনা হয়েছে, প্রচুর টিভি শোয়ে আপনারা শুনেছেন, দেখেছেন। আমাদের এখানে এমনও প্রচার হয়েছে যে গ্যাস নাকি পাওয়া যাবে না, গ্যাসের জন্য লম্বা লাইন আমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন শহরে দেখেছি, ভারতবর্ষের বিভিন্ন জায়গাতেও দেখেছি। সেটাকেও রাজনৈতিক এজেন্ডা করার, ন্যারেটিভে সেট করার চেষ্টা হয়েছে পশ্চিমবঙ্গের নির্বাচনকে ঘিরে।
কিন্তু সেই যুদ্ধ এখনও চালু। ঠিক এই রকম একটা পরিস্থিতিতে একটা হাই ভোল্টেজ নির্বাচন হয়ে গেল পশ্চিমবঙ্গে। আমরা হয়তো চোখের সামনে দেখছিলাম সেই নির্বাচনটায় প্রতিদ্বন্দ্বিতা করছে বিজেপি বনাম তৃণমূল, কংগ্রেসও লড়াইয়ে ছিল, বামেরাও ছিল, আইএসএফ ছিল, আরও অনেকে ছিল। কিন্তু সত্যিই কি নির্বাচনটা তাদের মধ্যে হচ্ছিল? বোধহয় না। হয়তো পর্দার আড়াল থেকে এই নির্বাচনটা ডিপ স্টেট বনাম ভারতের নিরাপত্তা সংস্থার মধ্যে একটা অদৃশ্য ঠান্ডা লড়াইয়ের প্রেক্ষাপটেও চলছিল। এই কথাটা বলার জন্যই এতগুলো ঘটনা আপনাদের বললাম। এই লড়াইটা কি এখানে থেমে গেল? পশ্চিমবঙ্গে একটা নির্বাচন শেষ হয়ে গেল, বিজেপি ক্ষমতায় এলো, তৃণমূল হেরে গেল বিধানসভা নির্বাচনে, তাহলে কি এই যে প্রেক্ষাপটটা এতক্ষণ বললাম সেটা এখানে থেমে যাবে? উত্তরটা বোধহয় না। এই লড়াইটা অনেক লম্বা চলবে। তবে হ্যাঁ, অবশ্যই বলতে পারি এই লড়াইটায় এই মুহূর্তে পশ্চিমবঙ্গে একটা রাষ্ট্রবাদী শক্তি ক্ষমতায় আসার ফলে অ্যাডভান্টেজ ভারত হয়ে গেল, এবং যারা ভারত বিরোধী তারা হয়তো একটু চাপে পড়লেন। মমতা বন্দ্যোপাধ্যায় একটা রাজনৈতিক স্লোগান তুলেছিলেন কিছুদিন আগে, এই নির্বাচন নাকি বাংলা বিরোধীদের বিসর্জন। আসলে যে ন্যারেটিভটাই তৃণমূল চলছিল গত কয়েক বছর ধরে, আরও বেশি করে বলতে গেলে 2021-এর নির্বাচন থেকে 2026-এর নির্বাচনের মধ্যে, সেই নির্বাচনটায় হাইপার বলা ছিল বাংলা শব্দটার। জয় বাংলা স্লোগান, বাংলা ঘিরে সব কিছু, বাংলার একটা আলাদা রং, একটা আলাদা আইডেন্টিটি, সেটা নীল সাদা, বাংলার জন্য একটা আলাদা রাজ্য সঙ্গীত, বাংলার জন্য সব কিছু। যারা সেই নির্বাচনে তৃণমূলের প্রতিনিধিত্ব করছিলেন তাদের মুখেও শুধু বাংলা, বাংলার খাদ্যাভ্যাস, মাছ মাংস, বাংলার কালচার, এবং সারা ভারতবর্ষ কোথায় কেন বাংলা থেকে আলাদা এবং কেন তাদের অন্য দেশের মানুষ হিসেবে দেখা উচিত, সেই রকম একটা আন্ডারটোন এবারে বোধহয় তৃণমূলের নির্বাচনী প্রচারে ছিল। সেটাই কি বুমেরাং হলো? সেটা নিয়ে না হয় অন্য কোনো একটা শোতে আলোচনা করব। কিন্তু আপাতত আমাদের সামনে তাকিয়ে থাকতে হবে পশ্চিমবাংলার এই নির্বাচনের পর যে অ্যাডভান্টেজ ভারত পরিস্থিতিটা তৈরি হলো এই ভূখণ্ডে, সেটার জন্য দক্ষিণ পূর্ব এশিয়ার রিমোট ভারত কিভাবে আরেকটু বেশি করে হাতে নিতে পারে। আসবো আবার ফিরে এরকমই কোনো ইন্টারেস্টিং আলোচনা নিয়ে। আজ এই পর্যন্তই থাক। আবার দেখা হবে খবরের ডান দিক নিয়ে, সেই দিকটা নিয়ে যে দিকটা নিয়ে খুব বেশি লোক আলোচনা করে না। আমি প্রদীপ্ত, আবার ফিরে আসবো। সবাই ভালো থাকুন। নমস্কার।